গণতন্ত্র নিজেই তো হারাম, তো সেখানে আপনি মাদ্রাসার ছাত্র কওমি মাদ্রাসার ছাত্রদের দিয়ে গণতন্ত্রিক দল করাইতেছেন বা তাদেরকে গণতন্ত্রের পথে আহ্বান করতেছেন, এটা আসলে কিভাবে রাজনীতি হয় আমি করব না হয় আমাকে আমাকে করবে, করা হবে? হ্যাঁ, আমাকে করা হবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার সামনে বসে আছেন গরিবের পডকাস্টের যিনি গেস্ট, তিনি হচ্ছেন আরিফ খান সাদ। নাম অনেকেই চিনবেন, আর যারা না চিনেন তাদের কাছে আসলে তাকে চেনানোটাও আমার উদ্দেশ্য না। মূলত ওনার সঙ্গে আজকে এখানে বসছি এই কারণে যে ওনার যে জ্ঞানের গভীরতা এবং মডার্ন যে ভিউ অফ থটস সেটা জানার জন্য। তো উনি হচ্ছেন সময়ের আলো পত্রিকার সহ সম্পাদক, সাব এডিটর, সেখানে তো কাজ করছেন। এছাড়া একটা মাদ্রাসায় পড়ান এবং লেখালেখি করেন অনেক দিন থেকে। তো এই সব বিষয়ের মাঝখান দিয়ে আমরা কিছু জরুরি আলাপ করব। আজকের আলাপটা আসলে অ্যাকচুয়ালি যে বিষয় নিয়ে, সেই বিষয়টাকে আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। ধীরে ধীরে কথা যখন প্রকাশ হবে তখন আশা করি পুরো বিষয়টা আপনাদের সামনে প্রকাশ হয়ে যাবে, একদম খোলাসা হয়ে যাবে। তো আরিফ খান সাদ ভাই, জি, আসসালামু আলাইকুম। তো আপনার সঙ্গে তো পরিচয় বা আপনাকে জানাশোনা হয়েছে আর বেশ কয়েক বছর আগে। হ্যাঁ, এটা বেশ কয়েক বছর না, এটা মোটামুটি যখন আমরা ব্লগের যুগে ছিলাম, আচ্ছা, 2008, 10, 13। আচ্ছা। ফেসবুক এর আগের যে পিরিয়ডটা, হ্যাঁ, হ্যাঁ, ওই ব্লগের মাধ্যমেই আসলে আমাদের মধ্যে দূরত্ব সত্ত্বেও আমরা তো একসঙ্গে পড়াশোনা করিনি, কিন্তু আমাদের দেশে যখন ব্লগটা আসে, ব্লগে ইসলামটাকে মারাত্মক নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। ওই সময়টা তো ছিল, ওই সময়টাতে যেহেতু ইসলামপন্থীরা আধুনিক মাধ্যমে অনুপস্থিত ছিল, এই সুযোগে শূন্য মাঠে তারা ব্যাপকভাবে ইসলামকে আক্রমণ করত। তো এটারই পরিণতি হয় শাহবাগে। তো শাহবাগে যখন ব্যাপক একটা সংঘাত মুখর পরিবেশ হয়, তো সেখান থেকেই মূলত ইসলামপন্থীরা ইন্টারনেটটাকে ব্যাপকভাবে সামাজিকভাবে বা জাতিগতভাবে সামষ্টিকভাবে এখানে পদচারণা শুরু হয়। তো যদিও ব্যক্তিগতভাবে আমরা অনেকেই ইন্টারনেটে আমরা ব্যবহার করতাম আগে থেকেই, তো ওটার মাধ্যমেই মূলত আসলে চেনা জানাশোনা একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে রহমত পত্রিকা। আচ্ছা, রহমত। হ্যাঁ, রহমত পত্রিকায় 2000 আপনি লিখতেন নাকি রহমতে? রহমত আমার লেখা ছাপা হয়েছে। আচ্ছা, রহমতে লেখা ছাপা হয়েছে এবং আপনি লিখতেন ওই সময়, বড় বড় কলাম লেখা, বড় কলাম আসতো। আপনি মুসা আল হাফিজ ভাই, তারপরে মনজুল হক, আব্দুল সাত্তার আইনি, এনারা লিখতেন। তো আমি 2005 সাল থেকে আমি রহমতটা পড়ি, তখন থেকে আমি আপনার লেখার সঙ্গে পরিচিত। এবং আচ্ছা, তখন থেকে এইখানে আমি আপনি যেহেতু শাহবাগের আলোচনা আসলো বা 2013 সালের যে শাপলা মুভমেন্ট, সেটার আলোচনা আসলো, সেটার সূত্র ধরে আমি আপনাকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে শাপলার বা ওই সময় 13, 14, 15 আগের একটা সময় ছিল, 13 আগের যে পিরিয়ডটা, হ্যাঁ 13 আগের একদম টোটাল পিরিয়ডটা, বাংলাদেশের যে টোটাল পিরিয়ডটা, কওমি আলেমদের সঙ্গে বা কওমি পুরা ঘরানার সঙ্গে সাধারণ জেনারেল যে ইসলামিক মাইন্ড, সেটা জামাতে ইসলাম বলেন, এবং সাধারণ জেনারেল মানুষ যারা ইসলামী মনোভাবাপন্ন, এদের মানুষের তাদের একটা বিরাট দূরত্ব ছিল। এই দূরত্বটা আমরা বুঝছি কীভাবে? কারণ আমরা তো লেখালেখি করছি। হ্যাঁ, আমরা তো লেখালেখি করছি আরও 5-7 বছর আগে থেকে, তাছাড়া আমরা মাদ্রাসায় পড়ছি। তো এই যে তাদের যে একটা দূরত্ব ছিল, এই দূরত্বটা 13-র পরে, 14-15-র পরে এই দূরত্বটা আস্তে আস্তে কমতে থাকে, জেনারেলের সঙ্গে কওমি মাদ্রাসার যে দূরত্ব। তো আপনার কি মনে হয় যে এই দূরত্বটা কমার দ্বারা আসলে লাভ হয়েছে, নাকি কওমির যে স্বাতন্ত্র সেটা একটু হইলেও হয়েছে, নষ্ট হয়েছে? আচ্ছা, ভালো প্রশ্ন করছেন যে আমাদের দেশে ইসলামপন্থী এবং মডার্ন যে ধারা, ইসলামপন্থী কওমিপন্থী, একদম কওমি যারা, কারণ এরাই তো সবচেয়ে বড় স্টেক হোল্ডার বাংলাদেশে। বাংলাদেশে ইসলামের মূল স্টেক হোল্ডারটা আসলে তারাই, কওমিপন্থীরাই বহন করছেন। তো কওমিপন্থীদের সঙ্গে সাধারণ মানুষের যে
একটা দুটো রেখা ছিল আসলে আগে, একটা হচ্ছে কওমিপন্থী, একটা হচ্ছে সাধারণ বা জেনারেল ঘরানা। এটা এক পাশে রেখে আমরা, যেটা আপনি প্রশ্ন করেছেন যে মোটামুটি 13 একটা পিরিয়ডটা, মনে করি এটা আমাদের মানে 2010-এর দিকে আমাদের দেশে অ্যান্ড্রয়েডটা প্রবেশ করে, অ্যান্ড্রয়েড মোবাইল এবং ইন্টারনেটটাও আমাদের সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসে, সহজলভ্য হয়। এটা 10 সালের সময় অ্যান্ড্রয়েডও আসে এবং ইন্টারনেটটাও সহজলভ্য হয় এবং সবার হাতের নাগালের মধ্যে চলে আসে। তো ইন্টারনেটের মাধ্যমে হয়েছে কি, মানে পুরো পৃথিবীটা যে একটা গ্লোবাল ভিলেজ, মানে সকল পর্দাগুলো সরে যায়। এই পর্দাগুলো সরে যাওয়ার ফলে হয়েছে কি, যে কওমি মাদ্রাসার যে ভিতরগত যে পরিবেশ, সাধারণ মানুষের যে ভিতরগত যে পরিবেশ, সকল পরিবেশটা সবার সামনে এক হয়ে যায়। এখানে ভিলেজ হওয়ার কারণে প্রস্ফুটিত মানে প্রকাশ হয়ে যায়। তো যে মিথ ছিল সেই মিথগুলো ভেঙে যায়। কওমিপন্থীরা একটা বলয়ের মধ্যে বসবাস করতো, বিচরণ করতো। আচ্ছা। আর জেনারেলরাও কওমিদের সম্পর্কে তেমন কিছু একটা জানতো না। হাফিজি পাস বা হাফিজি পড়া, মানে হাফিজি লাইন বলতো তারা, খারিজি বলতো আর বলতো যে হাফিজি লাইন, হাফিজি লাইন আর হচ্ছে খারিজি লাইন। কওমিটা কিন্তু ওরা এটাও জানতো না যে কওমি বলতে যে কোনো একটা জিনিস আছে, জানতো যে খারিজি লাইন এবং হাফিজি লাইন। আমি যখন দাওরা শেষ করি তখনও আমার প্রতিবেশী এক চাচা বললো যে ভাতিজা, তোমার হাফিজি লাইনে পড়াশোনা কি শেষ নাকি, কদ্দূর হইল? দাওরা আমি ইফতার পড়তেছি তখন, এরকম। তো এটা মূলত হচ্ছে ইন্টারনেটের যে বিপ্লবটা, এই বিপ্লবের কারণে পর্দাগুলো ভেঙে যায় এবং সরে যায়। তো যার ফলে দূরত্বটা কমে যায়, মানে কমিরাও সাধারণ মানুষদের যে জগৎ সেটা সম্পর্কে তারা দেখে এবং জানাশোনা তৈরি হয়, এবং সাধারণ মানুষদের মধ্যেও কমিদের সম্পর্কে জানাশোনা সৃষ্টি হয়। লেখালেখি করতেছে সবাই ফেসবুকে, ইন্টারনেটের মাধ্যমে। তার মানে ডিজিটালাইজেশন যে একটা প্রভাব, এটার ফলে আসলে এটা শুধু আমাদের দেশের মধ্যেই না, বরঞ্চ পুরো বিশ্বের মধ্যেই, পুরো বিশ্বেই ফিলিস্তিনে গাজা কি হচ্ছে, সেখানকার আলেমদের আজকের ভাবনাটা কি, সেটা আপডেট আজকে কওমির যে বলয়ের যারা লোকজন তারা জানেন। আচ্ছা, তো এইটা এখানে আরেকটা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে আসলে আমি যেটা আপনাকে আরও স্পেসিফিকলি বলতে চাই সেটা হচ্ছে যে আসলে তো এইটা দিয়ে আসলে কওমির লাভ হয়েছে নাকি কওমির খারাপ হয়েছে? এই যে একদম ব্রড ওয়েতে সব মানুষের সঙ্গে মিশা, যেটা আগে ছিল না, তারা একটা স্বাতন্ত্র্য বজায় রাখতো তাদের কালচারের মধ্যে, তাদের পড়াশোনার মধ্যে, তাই সব কিছুর মধ্যে নিজেদের স্বাতন্ত্র্য বজায়, কিন্তু এখন তারা একদম গ্লোবালাইজেশন হয়ে যাইতেছে তাদের। তারা গ্লোবাল চিন্তা ধারণ করতেছে, নিজেরা ডেভেলপ করতেছে। এবং আমরা এটাও দেখছি যে আমাদের সময় আমরা যখন পড়াশোনা করছি যে রাষ্ট্র নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা নাই। ইসলামিক কোনো সমস্যা হইলে তারা সেটাকে এন্ডোরেস করতো, সেটা সমস্যা ফেস করতো এবং সেইভাবে তারাই করতো। কিন্তু রাষ্ট্রের কোনো কাজে দুর্নীতি হইতেছে, সেখানে সেইটা নিয়ে কোনো মতামত প্রদান করা, সেগুলো তারা করতো। কিন্তু ডিজিটালাইজেশনের পরে বা গত কয়েক বছরে এটা আর অনেক বেশি হয়েছে, এবং কওমি মাদ্রাসার যারা ছাত্র শিক্ষক বা অ্যাক্টিভিস্ট যারা আছে তারা এই বিষয়গুলো নিয়েও সরব হচ্ছে। তো এইটা আপনি কি মনে করেন যে আসলে এতে কি আসলে কওমি মাদ্রাসার স্বাতন্ত্র্য যেটা সেটা নষ্ট হইতেছে, নাকি আসলে এই যে মিল আপ হওয়া এটা আসলে আরও বেটার কিছু রেজাল্ট দেবে সামনে? আসলে প্রত্যেক যুগেরই তো কিছু বৈশিষ্ট্য থাকে, চাহিদা থাকে, বৈশিষ্ট্য থাকে। তো আধুনিক যে সময়টা, এই সময়েরও কিছু ভালো কিছু বিষয় আছে, আবার কিছু খারাপ কিছু বিষয়ও আছে। এবং আগের যে যুগটা, সেই যুগেরও কিছু বিষয় আছে যেটা মানে এখন অকেজো, পুরনো। এটা ধ্যান ধারণা হতে পারে, চলাফেরা হতে পারে, বৈশিষ্ট্য হতে পারে, এবং কিছু ভালো বিষয়ও আছে। তো মানে আধুনিকায়নটা সবসময় খারাপ না। আমাদের বৃহত্তর কওমি অঙ্গনের একজন মুরব্বী পর্যায়ের মানুষ সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই যে একটা বাস্তবতা, তিনি এই বাস্তবতার একজন ভাষ্যকার ছিলেন। তিনি একটা কথা বলতেন যে আল জামউ বাইনাল কদিমিস সালিহ ওয়াল জাদিদিন নাফিয়া। তিনি এটা বলতেন যে মানে প্রাচীনকালের যেই আপনার ভালো যে বিষয়গুলো, সেগুলোকে সংরক্ষণ করা, এবং বর্তমান যুগের যে ভালো যে বিষয়, উপকারী যে বিষয়গুলো, সেগুলোকে গ্রহণ করা। এই গ্রহণ বর্জনের মধ্য দিয়েই আমরা
জাতিগতভাবে আমরা পৃথিবীতে আমরা এগিয়ে চলি। তো সেই ধারাবাহিকতায় কমি অঙ্গনও আধুনিক অনেক কিছু অ্যাকসেপ্ট করেছে, এটা খারাপ কিছু মনে করি না। আচ্ছা আচ্ছা, আপনি খারাপ কিছু মনে করেন। এখন এখানে আরেকটা বিষয়, যেটা 2024-এর যে গণ অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থানে কওমি মাদ্রাসার বিরাট একটা ভূমিকা, কওমি মাদ্রাসার স্টুডেন্টদের, এরপরে তাদের মধ্যে রাজনৈতিক একটা বিরাট সচেতনতা, এবং আমি মনে করি এটা তাদের এই জীবনে কওমি মাদ্রাসার পুরা 150 বছরের ইতিহাসে বাংলাদেশে, বা বাংলাদেশের ধরেন 100-150 বছরের তাদের যে ধারা, সেটার একটা বিরাট বড় অর্জন আমি মনে করি। এটা আমার পার্সপেক্টিভ। তো এই যে তাদের সচেতনতা, রাজনৈতিক সচেতনতা, তো এই রাজনৈতিক সচেতনতা কি তারা সঠিকভাবে ব্যবহার করতে পারবে, নাকি এই যে তাদের যে সচেতনতা বা তাদের যে অংশগ্রহণ রাজনীতিতে, সেটা আসলে হারিয়েই যাবে, এটার কোনো আসলে ফল পাওয়া যাবে না? তো আপনি কি মনে করেন যে এটা আসলে কোনোভাবে সুফল দেওয়া সম্ভব? এটা কেন বলতেছি, কারণ আমি দেখছি যে জুলাইয়ের যে যারা নেতৃত্বে ছিলেন, তাদের অনেকেই ছিল কওমি মাদ্রাসার। কেউ কেউ হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু তাদের রুট লেভেল ছিল কওমি মাদ্রাসার, অনেকে কওমি মাদ্রাসার ফ্যামিলির, মানে এই তাদের বন্ধু বান্ধব সার্কেল যারা নাকি, মানে আমার বন্ধু বান্ধব অনেকেই যারা ছিল। তো এটা দিয়ে আমার এইটাই আছে যে কওমি মাদ্রাসার ছেলেদের মধ্যে নেতৃত্ব দেওয়ার যে এবিলিটি, যে সক্ষমতা, সেটা তাদের মধ্যে বিল্ট ইন ডিফল্টভাবে আছে, কিন্তু সেইটাকে এতদিন ধরে তারা সেটা মোবিলাইজ করতে পারে না, সেটা কোনোভাবে তারা সেটা কার্যকর করতে পারে না। কিন্তু এই 24-এ আইসা তারা কার্যকর করতে পারছে। এখন এই যে কার্যকর করতে পারছে, কিন্তু তারা কি আবার তাদের সেই ব্যারাকেই ফিরে যাবে, মানে সেই তাদের যে নিষিদ্ধ ব্যারাক, সেখানে ফিরে যাবে, নাকি এটাকে তারা কোনোভাবে এটাকে দেশের জন্য, জাতির জন্য কোনোভাবে কাজে লাগাইতে পারবে? আপনার কি মনে হয়? আসলে রাজনৈতিকভাবে, রাজনীতি তো একটা গণমানুষের সম্পদ, মানুষ রাজনীতি দ্বারা প্রভাবিত, এবং বর্তমান সময়ে গণতন্ত্রটা এসে, আগে রাজনীতি করতো শুধু রাজা রাজনীতি করতো, রাজা রাজ্য চালাতো, আর প্রজারা শুধু রাজাকে ট্যাক্স দিত এবং তার বিনিময়ে তার সুফলটাকে ভোগ করত। কিন্তু বর্তমান যে গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা পুরা বিশ্বব্যাপী যেটা মানে ছড়িয়ে পড়ছে, এই গণতন্ত্রটা এসে আগের যে সামন্তবাদী যে ধারণা সেটাকে ভেঙে দিয়েছে, যার ফলে সাধারণ মানুষও এখন সামন্তবাদী ধারণা বলতে আপনি আসলে কি বোঝাইতেছেন? আগে রাজা যুদ্ধ করত, তার কিছু সৈন্য থাকতো, অন্য রাজার সঙ্গে যুদ্ধ করত, তার সৈন্যের বিরুদ্ধে জনগণ মোটামুটি, ধরেন এটা মুঘল সাম্রাজ্য, মোটামুটি খেয়ে পড়ে থাকতো। মানে মুঘল সাম্রাজ্য ধরেন তাদের যে, একই জিনিসকে আপনি উসমানী যে সাম্রাজ্য ছিল সেই ব্যাপারে বলতে পারেন, যে তারাও আসলে সেম? ওই সময়টায় মানুষজন রাজনৈতিকভাবে ভিকটিম খুবই কম হতো। ওকে, ভিকটিম বলতে মানে রাজনৈতিকভাবে এখন গণতান্ত্রিক যে অবস্থা, যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় মানে গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেক নাগরিকই ক্ষমতার স্টেক হোল্ডার। ওকে, আগে ছিল শুধুমাত্র রাজা পাওয়ারের স্টেক হোল্ডার ছিল, রাজা সুলতান খলিফা, আচ্ছা, তার সঙ্গে কিছু সৈন্য সামন্ত, তারা রাজার রাজকোষ থেকে সুফল ভোগ করার চেষ্টা করত। যদি কেউ চাইতো যে আমি রাজার সঙ্গে জড়াবো না, সে তার ক্ষেত খামার নিয়ে তার লাইফটাকে সে লিড করতে পারতো। ক্ষমতার মূল স্রোত ছিল রাজা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখনকার যুগে এসে কোনো মানুষের পক্ষে রাজনীতিকে এড়িয়ে চলা সম্ভব না। এটা হচ্ছে গণতন্ত্র, মানে হচ্ছে গণতন্ত্র, সকলেই এই মানে পার্টিসিপেট মানে এর মধ্য দিয়ে আমরা আছি। মানে রাজনীতির প্রভাব, এটার ক্ষমতা বা এটার লাভ ক্ষতি থেকে বাহিরে আমি আপনি কেউই না। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই। তো যার ফলে এখন মানুষজন এটা বুঝতে পারছে, তো ফলে কমই অঙ্গনের যারা শিক্ষার্থী তরুণ, তারাও যখন বুঝতে পারলো যে রাজনীতি এটা আমাদের প্রত্যেকেই গ্রাস করে ফেলছে, আমি যদি মাঠে না নামি তাহলে আমাকে মাঠে নামিয়ে নামানো হবে, মানে মাঠে নামে আমাকে চড়ানো। রাজনীতি হয় আমি করব, না হয় আমাকে করা হবে। আমাকে করা হবে, রাজনীতি করতে হবে। আমি যদি ফাইল না হয় আমাকে মাফুল করা হবে, ফাইল না হলে আমাকে মাফুল হইতে হবে। হয় রাজনীতিকে আমি করব, না হয় রাজনীতি আমাকে করবে, এটা যখন বাস্তবতা, তখন দেশের সকল মানুষই রাজনীতিতে নামছে, এবং আগের যে ধারণা ছিল সেটা ভেঙে গেছে, এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষজন সকলেই সেটাকে একটা প্র্যাকটিস করে ফেলছে। তো যার ফলে মানুষের মধ্যে নতুন একটা বোধ তৈরি হয়েছে যে রাজনীতি আমাকে করতে হবে।
তো যার ফলে 24 অভ্যুত্থানের আগের অনেক বড় একটা অংশ তারা রাজনীতি থেকে এড়িয়ে চলতো, কিন্তু এখন অনেক মানুষ রাজনীতির মধ্যে আপনার ঢোকার চেষ্টা করছে। আচ্ছা, তো সেখানে আজ হোক বা কাল হোক ঢুকবে। কই এখন মাদ্রাসার কি রাজনীতির যে একটা স্রোত, যখন কোনো একটা স্রোত চালু হয়, তো সেই স্রোতটাকে একটা সুন্দর একটা গাইডলাইন এবং একটা কাঠামো দেওয়াটা হচ্ছে জরুরি, একটা ব্যবস্থা করাটা খুব জরুরি। যদি সামনে একটা গাইডলাইন দেওয়া হয়, কোন একজন নেতা সামনে আসেন, বিক্ষিপ্তভাবে অনেকেই তো আসছে, কিন্তু একটা কাঠামো, একটা প্ল্যাটফর্ম, একটা মডেল এবং একটা হিরো বা একজন লিডারশিপ বিষয়গুলো, এটা সময়ের চাহিদা, যেটা 24 আগে ছিল না, কিন্তু 24 পরবর্তী সময়ের আমাদের একটা জাতীয় প্রয়োজন। এটা না করলে রাজনীতি অনেকভাবে হবে এবং বিক্ষিপ্তভাবে হবে এবং একটা ম্যাসাকারের একটা পরিবেশ তৈরি হবে। এজন্য এই পাওয়ার বা এই বোধ, এটাকে এখন সংরক্ষণ করতে হবে, একটা পথের মধ্যে নিয়ে আসতে হবে। সবাই যা যা মতো পথে, একটা বড় একটা মাঠের মধ্যে এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে অনেকেই হাঁটছে, কিন্তু মাঠ তো বসার জায়গা, অনেক কিছু করার জায়গা। এখন মাঠের মধ্যে একটা রাস্তা আপনাকে বানিয়ে দিতে হবে। আচ্ছা, গুড, আপনি গুড। আচ্ছা, আমাদের এখানে একটা গণতান্ত্রিক কথাবার্তা চলে আসে, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক ধারার যে রাজনৈতিক দল করতে চাইতেছেন আপনারা, বা আপনি যেটা যে তরিকা বলেন না, গণতান্ত্রিক দলই তো বলতেছেন। তো এই যে গণতান্ত্রিক দল, আসলে গণতন্ত্র নিজেই তো হারাম, তো সেইখানে আপনি মাদ্রাসার ছাত্র, কমি মাদ্রাসার ছাত্রদের দিয়ে গণতান্ত্রিক দল করাইতেছেন বা তাদেরকে গণতন্ত্রের পথে আহ্বান করতেছেন, এটা আসলে কিভাবে সম্ভব? মানে হারাম হয়ে হচ্ছে এটা, সেখানে আপনি, যেটা অনেক বড় একটা বিষয় এবং এটা ফিকহি বিষয়। আপনি মুফতি মানুষ, আপনি ফিকহি বিষয় তো। আমি মুফতি না, মুফতি বড়টা ভুল আসলে। মুফতি যিনি ইফতা প্র্যাকটিস যিনি করেন, আচ্ছা, যদি একজন ব্যারিস্টার হন বা যদি ব্যারিস্টার পড়াশোনা করেন, তিনি যদি এখন স্কুলে মাস্টারি করেন, তিনি কোন ব্যারিস্টার না। নামের সাথে ব্যারিস্টার ল, আমি ব্যক্তিগত আমি মুফতি কথা দেখি না, হ্যাঁ। তো গণতন্ত্র পশ্চিমা একটা মানে মতাদর্শ, এবং এটা পশ্চিমাতেই এটা নিয়ে ব্যাপক এটার নেতিবাচক আলোচনা সমালোচনা আছে, ইসলামে তো অবশ্যই আছে। তো গণতন্ত্রের প্রেক্ষাপট, এটা ইতিহাস, এটা লম্বা আলোচনা, সেটা না করি, সেটা বাদ দিলাম, সেটা বাদ দিচ্ছি। তো গণতন্ত্রের যে রূপরেখা বা কাঠামো, সেটা আমাদের দেশে উপস্থিত, বিদ্যমান। এবং একটা জিনিস যখন কোনো জাতি বহন করে এগিয়ে চলে, তখন ওই জিনিসটার মধ্যে ব্যাপক পরিবর্তন হয়ে থাকে। তো গণতন্ত্রটাও পশ্চিমার যে মূল যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী আমাদের দেশ জনগণ কি মানে বুঝে কিনা, তাদের যে পারিভাষিক যে অর্থ, তাদের যে মতাদর্শিক যে মানে চিন্তা, সেই চিন্তা আমাদের দেশের লোক। আচ্ছা, আমি আরো সহজ করি আপনার জন্য, সেটা হচ্ছে গণতন্ত্র যে হারাম, গণতন্ত্র যে হারাম মানে কি কারণে হারাম? আপনি ইসলামের থেকে দৃষ্টিকোণ থেকে বলতেছেন গণতন্ত্র হারাম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করা হারাম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্যান্য যা করা, রাজ্য শাসন করা, এগুলো হারাম। মানে তো এটা কেন, মূল পয়েন্টটা কি কারণে হারাম? আচ্ছা, তাহলে একটা কথা বলে যে এটা হচ্ছে যে জনগণ সর্বময় ক্ষমতার উৎস, এটা বিশ্বাস করা, এটা একটা কারণ। আচ্ছা, আপনি এটা সংক্ষেপে এটার যে ব্যাকগ্রাউন্ড, সেটা যদি বলি তাহলে বুঝতে পারবেন। গণতন্ত্র বা ডেমোক্রেসি, এটা জন্ম কোথায়? এটা জন্ম হচ্ছে ইউরোপের যে একটা ডার্ক এজ ছিল, ইউরোপের যে সমাজ ব্যবস্থা, তাদের একটা গোল্ডেন এজ ছিল, সেটা হচ্ছে গ্রিক রোমান যে যুগটা, তারা ওটাকে বলে গোল্ডেন এজ। এবং 1400 সালের পরবর্তী যে সময়টা, এটাকে তারা বলে গোল্ডেন এজ। এই দুই গোল্ডেন এজের মাঝখানে একটা ডার্ক এজ তাদের মধ্যে আছে। এই সময়টা ব্যাপক ক্রুসেড হয়, ইউরোপে অনেক তাদের অবনতি ছিল, সামাজিক অবক্ষয় ছিল। এই অবক্ষয় এবং সামাজিক যে ব্যাপক অনাচার, একটা ডার্ক এজের মধ্যে ইউরোপের লোকজন বেশ কিছু বিষয়ের ভিকটিম হয়। এর মধ্যে একটা ছিল হচ্ছে তাদের মধ্যে তো কোনো ঐশী কোনো বিধান ছিল না, কোনো ঐশী কোনো গ্রন্থ ছিল না। তো রাজা যে হতো, সে হয়েছে তো স্বৈরাচার, তার মতো করে সে ব্যাপক জুলুম নির্যাতন করতো। রাজা মানেই স্বৈরাচার, তার মতো করে করতো। তো জনগণের মধ্যে একটা সময় ওই ডার্ক এজের মধ্যে একটা
ব্যাপক অভ্যুত্থান তৈরি হয়, বিপ্লবের একটা মানসিকতা তৈরি হয়, বিক্ষোভ। হ্যাঁ, বিক্ষুব্ধ হয়ে ওঠে হ্যাঁ যে রাজা একাই সব কিছু করবে, একাই ভোগ করবে, একাই আমাদেরকে চালাবে, জুলুম নির্যাতন করবে, এটা আর হতে দেওয়া যাবে না। তো তারা ব্যাপকভাবে এই রাজতান্ত্রিক বা শাসক কেন্দ্রিক যে ব্যবস্থা এটাকে তারা মানে ভেঙে ফেলে। ভেঙে কী করলো, তারা করলো যে আমরা সকলেই আমরা মানে এই রাষ্ট্রের মালিক, এই ভূমির মালিক, এই দেশের মালিক, আমরা সকলে মিলেই দেশটাকে আমরা চালাবো। তো তাদের মধ্যে থেকে একটা মানে একটা ট্রমা, একটা জাতিগত একটা ট্রমা, সেই ট্রমা থেকে তারা ডেমোক্রেসিটাকে তারা আবিষ্কার করে নিয়ে আসে। হ্যাঁ, মানে এর পরবর্তী যে ফরাসি বিপ্লব, যে হ্যাঁ, ফরাসি বিপ্লব হয়। হ্যাঁ কিন্তু ইসলামে কিন্তু এইরকম কোনো ট্রমা নাই, ইসলামে গোল্ডেন এজটাই আছে। এবং ইসলামের গোল্ডেন এজ যেটা, সেটা হচ্ছে ইসলামের শাসন কাঠামো, রাজা কিভাবে চলবে। ইসলামে কিন্তু রাজার কথাটাই কিন্তু মানে শেষ কথা না, রাজাও একটা একটা একাডেমিয়ার অধীনস্থ, হ্যাঁ প্রজারাও একটা একাডেমিয়ার অধীনস্থ। কমান্ডমেন্টের হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা কোরআন হাদিসের একটা শরিয়া বা একটা আসমানি একটা বিধানের অধীনে রাজাও চলে, প্রজারাও চলে। হ্যাঁ তো যার ফলে ইসলামে রাজার পক্ষে কখনোই মানে স্বৈর শাসক হওয়ার সুরত নাই, সুযোগ নাই। মানে মানে কেউ হলে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলামের যে রূপরেখা, সেই রূপরেখা অনুযায়ী রাজা এবং প্রজা উভয়ই অধীনস্থ। হ্যাঁ, কিন্তু ইউরোপে ছিল হচ্ছে রাজা ছিল হচ্ছে ঈশ্বর, তার উপরে কোনো একাডেমিয়া ছিল না। তো যার ফলে ইউরোপের জনগণ একটা ভিকটিম হয়ে তারা সেটা পাল্টা প্রতিক্রিয়া হিসাবে রাজতান্ত্রিক যে ক্ষমতা বা ব্যবস্থা সেটাকে ভেঙে একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা তারা নিয়ে আসে, আমদানি করে বা উদ্ভাবন করে। হ্যাঁ, কিন্তু ইসলামের যে ১,৫০০ বছরের যে ইতিহাস, কখনো এরকম কোনো ট্রমার কোনো হিস্ট্রি নাই। তো যার ফলে ইসলামে মানে গণতন্ত্রেরও কোনো প্রয়োজন নাই, যে শাসক কেন্দ্রিক যে স্বৈরতন্ত্র সেটারও কোনো প্রয়োজন নাই। ও আচ্ছা আচ্ছা, আপনার কনসেপ্ট ইসলাম হচ্ছে সুরাতন্ত্র। আপনার কনসেপ্টটা আমি বুঝছি, মানে হচ্ছে যে হ্যাঁ, আমি সহজ কথায় জিনিসটা বোঝাই, যেটা হচ্ছে যে যেহেতু ইউরোপের মধ্যে আমাদের যেহেতু কোনো ট্রমা নাই, মানে আমাদের একটা কনস্টিটিউশন আছে, মুসলমানদের একটা কনস্টিটিউশন আছে, এই খুবই সুসংহত কনস্টিটিউশনের মাধ্যমে রাজাও চলবে, প্রজাও চলবে, সবাই চলবে, প্রশাসন সবই চলবে। কিন্তু ইউরোপে সেটা ছিল না। হ্যাঁ হ্যাঁ, তাদের ধর্মগ্রন্থ ছিল না, একটা ট্রমা থেকে বের হয়ে আসা একটা তাদের একটা সাময়িক একটা তাদের, এই কারণে প্রজারা বিক্ষুব্ধ হয়েছে, প্রতিক্রিয়াশীল একটা ব্যবস্থা গণতন্ত্রটা। তো এই তো কিন্তু আমাদের তো কোরআন এখনো আছে, তাই না? সেই কনস্টিটিউশন এখনো আছে আমাদের, সুতরাং আমাদের জন্য নতুন কোনো ধারার প্রয়োজন নাই। এইটা খুব গুড, আপনার এটা সুন্দর হয়েছে। এখন আমি যেটা বলি সেটা হচ্ছে, ধরেন আমরা তো খেলাফতের ইতিহাস জানি, উমাইয়া খেলাফত, মানে খেলাফতের রাশেদার পরে 30 বছরের পরে যে উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, উসমানী খেলাফত, ফাতেমি খেলাফত, এইসব যেসব বিচ্ছিন্ন অনেক খেলাফতই ছিল, তো এই সমস্ত খেলাফত আমরা দেখছি। এখন আপনার কি মনে হয় ওইখানকার ওই সময়কার যে মানে যা অধিকাংশ খলিফা যারা ছিলেন, তারা কি আসলে কোনোভাবে ওই যে রাজা যারা ছিলেন, ইউরোপিয়ান রাজা যারা ছিলেন, তাদের যে মানে আচরণের দিক থেকে তাদের চেয়ে কোনো অংশে কম ছিলেন, নাকি তারা একদম ফুলফিল কনস্টিটিউশনের আন্ডারেই থাইকা সব কিছুই করছে, নাকি তাদের দুইজনের আসলে যে আচার আচরণ, দুইজনের যে ধরনের প্রজাদের সঙ্গে ব্যবহার একই ছিল, বা তাদের যে জীবনযাপনের যে ধারা ছিল দুইটা একই রকম ছিল, মানে কনস্টিটিউশন আন্ডার থাকার পরেও ছিল, মানে একই রকম ছিল ইউরোপিয়ান খলিফাদের? আসলে আমাদের ইসলামের যে খেলাফতের যে ব্যবস্থা বা যে মডেল, সেই মডেলটা বলতে গেলে আল্লাহ রাসূল চালু করেন মদিনায়, 10 বছর তিনি নিজে ছিলেন। তারপরে আমাদের 4 খলিফা ছিলেন, 4 খলিফা না আসলে মোট মানে 5 জন খলিফা ছিলেন, 5 জন ছিলেন। মোটামুটি 60 হিজরি পর্যন্ত মক্কা মদিনা কেন্দ্রিক যে খেলাফতের যে ধারাবাহিকতা সেটা ছিল। তারপর খেলাফতের নবীজির স্থাপিত যে খেলাফতের যে ধারাবাহিকতা, মিনহাজুন নবুওয়া, হ্যাঁ, সেটা 60 সালে কিন্তু শেষ হয়ে যায়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের মাধ্যমে সেটা একরকম শেষ হয়ে যায়, এবং মানে রাজধানীটা শিফট হয় হচ্ছে দামেস্কে, যেটা ছিল খ্রিস্টান অধ্যুষিত এলাকা, এবং সেখানকার প্রজাদের বড় একটা অংশ ছিল খ্রিস্টান, মুসলিম। তো পরবর্তীতে তারা যখন শাসক হন, তারা কিছু ইসলামের যে মানে যে একাডেমিয়া, এটাকে কিছুটা গ্রহণ করেন, তাদের যে বংশগতভাবে তারা যে কালচারাল যে বিষয়গুলো সেটাকে তারা কিছুটা আত্মস্থ করেন। দুটো মিলে তারা একটা রূপরেখা তৈরি করেন, এবং সেটা ভিত্তিতে
তারা শাসন করা শুরু করেন, যার ফলে দামেস্ক কিংবা বাগদাদ পরবর্তী সেখানে স্থানীয় অনেক পৌত্তলিক যে সমস্ত গোত্র ছিল, তাদের যে সমস্ত সংবিধান বা নিয়মনীতি ছিল, সেগুলোও অনেক কিছু চলে আসে খলিফাদের রাজপ্রাসাদের সীমানার মধ্যে। তো আব্বাসীয়দের এর মধ্যে তো সেখানে মানে পারসিক যেই ছিল, কালচার ছিল, সেটা খুব সেখানে আব্বাসীদের মধ্যে তো পারসিক ছিল, তারপরে তুর্কি যে পৌত্তলিক যে রোমানদের ছিল, তারপরে ভারতবর্ষ থেকেও একটা বড় একটা অংশ সেখানে যায়, জ্ঞান যায়, তো চর্চা যায়। তো সেখানে বলা যায় যে ইসলামের যে একাডেমিয়া সেটা একটা অংশ হয়ে যায় সেখানে হেরেমের মধ্যে, মানে ফুলফিল সেখানে পাওয়া যায় না পুরোপুরি। এবং এরপর থেকে যেগুলো পরবর্তীতে আন্দালুসেও সেখানে খ্রিস্টানদের অনেক কিছু মানে মুসলিম শাসকদের আন্দালুসের ওইটাকে আসলে ওইটা তো একটা নগরকেন্দ্রিক নগরকেন্দ্রিক ব্যবস্থা। তো যেহেতু একটা বহু জাতিক বহু সম্প্রদায়ের একটা মিশ্রণ ঘটে, তো শাসকদের মধ্যেও মানে ইসলামে কিছু ছিল এবং স্থানীয় যে খ্রিস্টান বা এই রোমান বা পারসিক বা ভারতবর্ষের যে সমস্ত বিষয়গুলো অনেক কিছু ঢুকে পড়ে, একটা মিশ্র একটা ধারা তৈরি হয়। আচ্ছা, এটাকে পুরোপুরি ইসলামী খেলাফত বা ইসলামী হুকুমত বা ইসলামী শাসন এটা বলার সুযোগ নাই, আসলে সুযোগ নাই। এটা বলতে হলে 60 হিজরির সময়কাল পর্যন্ত মোটামুটি এটা বলার সুযোগ আছে। আচ্ছা, তো এখানে আমার যেটা এখন মানে এই সে প্রশ্ন যে কারণে আপনাকে আমি একটা বিষয় আমি সুন্দর করি, এজন্য কিন্তু আলেম ওলামারা কিন্তু 60 হিজরির পর থেকে ব্যাপকভাবে তারা মানে রাজার প্রতিপক্ষ একটা গ্রুপ। হ্যাঁ, সবসময় ছিল এটা। ইমাম আহমদ এবং আমরা অনেক ইতিহাস জানি যে আলেমদেরকে ব্যাপকভাবে অত্যাচার করা হয় এবং তারা কিন্তু খলিফা, যারা করেছেন তারা কিন্তু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, তারপরে আবু হানিফা, এরকম বড় আলেমরা কিন্তু মানে খলিফাদের পক্ষ থেকে নির্যাতনের শিকার হয়েছে। তো এটাই আমি যেটা আপনি যেটা বললেন যে এর আগে যে ইউরোপে যেহেতু তাদের কনস্টিটিউশনাল কোনো ধরনের আমব্রেলা ছিল না, ছাতা ছিল না, বা কোনো ধরনের তাদের বটবৃক্ষ ছিল না, যে কোনো বটবৃক্ষ নিচে মনে হয় তো, কিন্তু মুসলমানদের তো সেই বটবৃক্ষ আছে। কিন্তু আমরা দেখলাম যে বটবৃক্ষ বা আমাদের যে কনস্টিটিউশন যে সেটা আসলে পরবর্তীতে যখন নাকি সেটা দামেস্কে চলে আসলো, বাগদাদে চলে আসলো, সেটা কনস্টান্টিনোপলে চলে আসলো, তুর্কিতে আসলো, কনস্টান্টিনোপলে। তো এখানে আসার পরে আসলে সেইখানে তারা ফুলফিল এটা মানতে পারে নাই। হ্যাঁ, তাদের স্থানীয় অনেক কিছু সংযোজন সংমিশ্রণ ঘটছে সেটা এখন তাহলে আমরা তো একই প্রতিফলনই দেখতেছি। হ্যাঁ, এখন জনগণ যেহেতু সেখানে 100% কোরআন নাই, কনস্টিটিউশনাল আইন নাই সে তাদের ইয়ের মধ্যে, সুতরাং আমরা বলতে পারতেছি যে সেখানে আসলে তাইলে তো এটা কোরআনের ফুলফিল না। তো সেইখানে তাদের যে প্রজা যারা ছিল, তার মানে তারা সেখানে 100% কোরআনের অনুশাসন পায় নাই। তো না পাইলে তো তাহলে সেইটাকে শুধুমাত্র মানে খেলাফতের এটার নামে মাত্র খেলাফত রাইখা আর মানে অন্য অনেক কিছু না রাইখা যদি এইটা করা হয়, তাহলে সেখানে যদি গণতন্ত্র এটা রিপ্লেস করে, কথা বুঝাইতে পারছি, গণতন্ত্র যদি সেখানে রিপ্লেস করে, যেখানে নাকি সেখানকার মানুষ মুসলমান যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি ধরি, বাংলাদেশের 90% মুসলমান, তারা চাইলো যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র কাঠামো সাজাবো, এরপরে আমরা আমাদের শাসন ব্যবস্থা হবে কোরআনের, আমাদের যে ফৌজদারি আইন, বাই দা পিপলের জায়গায় বাই দা কোরআন, হইতে পারে। তো এটা হইতে পারে, কিন্তু আমাদের যে বাইদা শরিয়া ফর দ্য পিপল, তো সেইটা যদি তারা বলে যে আমাদের ফৌজদারি আইনগুলো যে হবে মুসলিম পারিবারিক আইন যেগুলো হবে সেগুলো কোরআনের হাদিসের অনুযায়ী হবে, কিন্তু আমরা 5 বছর পর নির্বাচন করব খলিফা নির্বাচনের জন্য, বা আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনে 5 বছর নির্বাচন, স্থানীয় নির্বাচনের জন্য আমরা 5 বছর নির্বাচন করব। হোয়াট ইজ দ্য প্রবলেম? তাহলে সমস্যাটা কোথায়? এটা সম্ভব কিনা? এটা যেহেতু ইসলামী শাসন ব্যবস্থায় খলিফার মানে ক্ষমতায় বসা এবং ক্ষমতা থেকে নামা, এটার একটা প্রক্রিয়া আছে। সেটা হচ্ছে খলিফা যদি মানে সৎ থাকেন এবং ঈমানের উপরে থাকেন, তো তখন খলিফা থাকবেন। যদি তার থেকে কোনো অপরাধ অন্যায় যদি প্রকাশ না পায়, তো খলিফা থাকবেন। এবং শুরা যে কমিটি,
তারা তাকে পরামর্শ দিবেন এবং তাকে গাইডলাইন করবেন। আর গণতান্ত্রিক যে বর্তমান অবস্থা চলছে, এটাকে আমরা আমাদের এখানকার মতো আবিধানিক অর্থে আমরা এটাকে নিয়ে মানে শরিয়াটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। এবং এটার একটা রূপরেখা কিন্তু আলেমুলামা দিচ্ছেন যখন পাকিস্তান যখন হয়, হ্যাঁ, যে এই আল্লামা ইকবাল পরে মোহাম্মদ আলী জিন্না, ওনারা যখন একটা ইসলামী রাষ্ট্রের যখন একটা মানে ধারণা বা কল্পনা যখন করছিলেন, তখন আমাদের আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু ইসলামী রাষ্ট্র কেমন হবে, আধুনিক রাষ্ট্র, এটার রূপরেখা তিনি দিয়েছেন। হ্যাঁ, এবং 47 সময়ের যে ঘটনা, তারপরে তার খলিফা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, বর্তমান তাকি ওসমান সাহেবের বাবা, হ্যাঁ, হ্যাঁ, তিনি পাকিস্তান হিজরত করেন এবং পাকিস্তানের সংবিধান লেখার যে কমিটি, সেই কমিটির মধ্যে উনিও ছিলেন, রূপরেখা তিনিও প্রদান করেন। তো সেটার রূপরেখা কেমন হবে সেটা মোটামুটি আমাদের আলেমা দিয়েছেন। তো এটা সম্ভব বর্তমান সময় উপযোগী করে, এটার ব্যাখ্যা করে রূপরেখা করে সম্ভব, এবং সেটা আমাদের আলেমা দিয়েছেন। হ্যাঁ। তো তাহলে এইখানে যে আমি যদি মানে ভোট মানেই তো হচ্ছে যে মানে ক্ষমতার যে ক্ষমতার যে শক্তি, বা আমরা বলি সময় ক্ষমতার উৎস জনগণকে দেওয়া, তো এখানে তো ভোটের জিনিসটা রয়ে গেল। তো সেই ভোট দিয়া যে নির্বাচন করা প্রধানমন্ত্রী বা তার প্রশাসক হোক, তার শাসক হোক, হ্যাঁ, তাকে নির্বাচন করার যে ক্ষমতা সেটা জনগণের হাতেই থাকলো। এবং এটা কোনো প্রবলেম কিনা? জনগণের হাতে যদি এই ক্ষমতা থাকে, তাহলে মানে জনগণের হাতে যদি তার শাসক নির্বাচনের ক্ষমতা থাকে, তাহলে সেটা কোনো প্রবলেম কিনা ইসলামের জন্য? হ্যাঁ, জনগণ তো অবশ্যই, কিন্তু ভোট দেওয়ার জন্য তো আপনাকে মানে ইসলামের কিছু শর্ত আছে, সেটা হচ্ছে আপনাকে মানে আকলবান হতে হবে। সেটা তো আমাদের রাষ্ট্রীয় আইনেও আছে। জনগণের সবাই কিন্তু আপনার আকলবান না, তারা বুদ্ধিমান কিংবা সচেতন, যে কে উপযুক্ত কে উপযুক্ত না, এটা বোঝা ক্ষমতা কিন্তু সকলের মধ্যে নাই। এই জন্য ইসলাম বলে যে যারা জ্ঞানী তারাই শাসক নির্বাচনের কমিটির মধ্যে থাকবেন, বা ভোটটাও ওনারাই দিবেন। তো এই প্রসেসের মধ্যে আসতে পারলে তো হলো। ওকে, এটা আমার কয়েকদিন আগে যে আমি ফারুক ফেরদৌস ভাইয়ের সঙ্গে একটা পডকাস্ট করছি, তো উনি বললেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে, শাহাদাতের পরে যখন নাকি খলিফাকে নির্বাচন হবে, তো এটা একটা কমিটি হইল। এই কমিটি থেকে সিদ্ধান্ত 3-4 জনের নাম সেখানে আসলো যে এই কয়জন হইতে পারে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তালিকা নিয়ে সারা মদিনার যত মানুষ ছিল সবার কাছে গেছে, যারপর বলছে যে এদেরকে আমরা করছি, এখন আপনারা বলেন যে এর মধ্যে থেকে কাকে আপনি পছন্দ। তো এর মধ্যে থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সবার বেশি ছিল, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছে। তো দেখেন, হোয়াট ইজ গণতন্ত্র, ডেমোক্রেসি কি? গণতন্ত্র তো মানে 3 শব্দ বলে, যেটা আব্রাহাম লিঙ্কন যেটা বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। হ্যাঁ, তো এখানে তো তাই হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচনের ক্ষেত্রে যারা মতামত না, দিয়েছে, এখানে বাই দ্য পিপলটা আর কি, হ্যাঁ, যে তার মাধ্যমে শাসক নির্বাচিত হওয়া, এটা পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে না? তো এখন কথা হচ্ছে এই জিনিসটাকে আমি বাংলাদেশের জন্য অ্যাপ্লাই করব। আব্দুর রহমান ইবনে আউফের যে ট্র্যাডিশন, সেটা আমি বাংলাদেশের জন্য প্রয়োগ করব। কিভাবে করব? এখন বাংলাদেশের মানুষ হচ্ছে মানে আকলবান মানুষ হচ্ছে 12 কোটি। এটার জন্য আপনি একটা ভোট করতে পারেন। এখন সেটার জন্য আমি ভোট করলাম। আমাদের যে নির্বাচন কমিশন যেটা আছে, সেটা তারা মানে ভাইবা নেবে। হ্যাঁ ভাই, একই তো জিনিস, একটা শর্ট ভাইবা নিয়ে। আমার কথা হচ্ছে যে গণতন্ত্র, কারা মোটামুটি শিক্ষিত, জ্ঞানী, বিচক্ষণ একটা লোক, একটা ঠিক করে ইনারা ভোট দিবেন, এটা করতে পারে। 18 বছরের উপরে যে সবাই আকলবান, এখন আপনি ক্রাইটেরিয়া কিভাবে মেনটেন করবেন? না, সে মাদ্রাসার শিক্ষক হতে হবে, মাদ্রাসায় 15 বছর পড়াবে, হ্যাঁ, অথবা ইউনিভার্সিটিতে 15 বছর পড়াবে, নয়তো সে 20 বছর ব্যবসায়ী করবে। তার মধ্যে আপনি সততা কিভাবে ক্রাইটেরিয়া নির্ধারণ করবেন? আপনি সৎ কি অসৎ, এটা আমি আপনাকে কিভাবে যাচাই করব? সরকার কিভাবে যাচাই করব? আপনার ডুপ টেস্ট করাবে আপনাকে? আপনাকে একটা সিম্পল ক্রাইটেরিয়া রাখতে হবে, যে যার বয়স 18 বালেগ, সে 18 বালেগ, যার মস্তিষ্ক ঠিক আছে, সে কোনো দুর্নীতি করছে না, দুর্নীতির মধ্যে নাই, ব্যাস এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। এখন 12 কোটি মানুষের আপনি এই ক্রাইটেরিয়া কিভাবেই করতে যাবেন? তো এটা তো আমি বলতেছি যেটা, সেটা হচ্ছে যে যখন ধরেন আমার খেলাফত নাই এবং এই মুহূর্তে আমি খেলাফত কায়েম করতে পারতেছি না, খেলাফত কায়েম করার জিনিসও না,
খেলাফতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা মানে নিয়ামতের মতো। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি যেমন আসে সেটা তো এখন সেটা আমার কাছে নাই। আমরা হচ্ছে ইসলামের যে আইন, যেটা আইনটাকে আমরা যতটুকু অনুপস্থিত বিদ্যমান কাঠামোর উপরে হ্যাঁ যতটুকু অনুপস্থিত সেটাকে আমরা আগে মার্ক করব, হ্যাঁ যে আমাদের সমাজের মধ্যে এতটুকু এত পার্সেন্ট মানে কোরআনের বহির্ভূত আইন মানে বিদ্যমান। এটা খুব বেশি না, হয়তো বর্তমান যে কাঠামো আমাদের সেখানে 60 থেকে 65% মিলে যাবে কোরআনের সঙ্গে। হ্যাঁ মুসলিম পারিবারিক আইন যেটা, মুসলিম ওইটা পারিবারিক আইন, 70% এর মতো। সামাজিক আইন অনেক কিছু মোটামুটি মানে 60-65% মিলবে। এর কারণ হচ্ছে ব্রিটিশরা কিন্তু ইসলাম থেকে অনেক কিছু অ্যাডপ্ট করে। হ্যাঁ ওরা যখন আরবে যায়, উপনিবেশ স্থাপন করে, হিন্দুস্তানে আসে, ওরা কিন্তু অনেক দীর্ঘটা সময় মুসলিম কাজীদের সঙ্গে থেকে থেকে ওরা কিন্তু আইন শিখেছে। ব্রিটিশরা কিন্তু একটা মানে বর্বর একটা অন্ধকারাচ্ছন্ন একটা জাতিগোষ্ঠী, পাহাড়ে গুহায় বসবাস করতো, বানরের সঙ্গে থাকতো, জলদস্যু ছিল। হ্যাঁ দস্যু ছিল। তার সভ্য হয়েছে মুসলমানদের সংস্পর্শে এসে, তার ব্যবসা করতে এসেছে। তারপরে মুসলিম কাজীদের সঙ্গে থেকে থেকে পড়ালেখা করে করে ইসলামী আইন তারা হেদায়ে পড়েছে, ইংলিশ অনুবাদ করেছে তারা। হ্যাঁ ভারতবর্ষে যাদেরকে আমরা এখন ওরিয়েন্টালিস্ট। হ্যাঁ তারা তো, যার ফলে মানে পুরো গণতান্ত্রিক যে কাঠামোটা, সেটা সব গণতন্ত্রের যে শব্দ এবং বেসিক যে ধারণা সেটা কিন্তু ওদের থেকেই সৃষ্ট। এটা আমরা আগেই বললাম। পরবর্তীতে গণতান্ত্রিক আইনের যে কাঠামো বা রূপরেখা, এটা অনেকটাই কিন্তু ইসলাম থেকে আত্মস্থ করা। তো যার ফলে বর্তমান আমাদের এখানকার যে বিদ্যমান যে গণতান্ত্রিক যে আইন বা শাসন বলেন, এটা অনেকটাই ইসলামের সঙ্গে কিন্তু মানে কাছাকাছি। এটা 60%-এর বেশি হবে। বিচার ব্যবস্থা, হ্যাঁ আদালত কেন্দ্রিক যে বিচার ব্যবস্থা, এটা তো ইসলামেরই। হ্যাঁ, তো বাকিটুকু আপনার মানে সম্পাদনা, সংযোজন, বিয়োজন করলে মোটামুটি অনেকটাই কাটায় ওঠা সম্ভব। আমি এটাই বলতেছিলাম, সেটা হচ্ছে যে ধরেন এই মুহূর্তে খেলাফত নাই, এবং খেলাফত যে খুব আমি যদি অনেক বেশি আন্দোলনও করি, অনেক বেশি করি, তারপরও আগামী 2-4 বছরে বা 10-20 বছরের মধ্যে, 30 বছরের মধ্যে আমি দেখতেছি না যে সেটা সম্ভাবনা নাই। সম্ভব হওয়াটা খুবই মানে কঠিন ব্যাপার। তো আমার এই যে এখন সংকটকালীন যে মুহূর্ত, এই মুহূর্তে আমার করণীয় কি? যে গণতান্ত্রিক যে ধারা চলে আসতেছে, সেই ধারা অনুযায়ী আমার যতটুকু সম্ভব ইসলামী শরিয়াকে রাষ্ট্রের কাছাকাছি নেওয়া। এটাগুলো তো মূল তো হয়ে যাচ্ছে, এটাই তো মূল কাজ, তাই না? আমরা তো শূন্যে অবস্থান করছি না। কিন্তু আমি বললাম না, আমি এই রাষ্ট্রের কিচ্ছু মানি না। আমি তো আগেই বললাম যে আমরা কিন্তু কোনো শূন্যের উপরে বসবাস করছি না। আমরা মোটামুটি 60 থেকে 65% কোরআনে ব্যবস্থা উপরে আমরা বসবাস করছি। হয়তো সেটা শিরোনাম ভিন্ন, হয়তো সেটা শব্দ ভিন্ন, সেটা হয়তো নিয়ন্ত্রক সংস্থা ভিন্ন। কিছু জিনিস পরিবর্তন করে ফেললেই মোটামুটি সম্ভব, মানে ইসলামী আইন বা শরিয়া আইন যেটা বলেন। আচ্ছা, তা এখানে আমরা তাহলে এই বিষয়ে মোটামুটি আমাদের কথার একটা, তো রাজনীতি যেহেতু একটা চলমান প্রক্রিয়া, তো এটা চলমান থাকবে, এটা কথাও চলমান থাকবে। আচ্ছা, রাজনীতি আপনার সঙ্গে তো কথা রাজনীতি নিয়ে চলতেছে। আসলে ইসলাম কি আসলে রাজনৈতিক ধর্ম? হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আসলে ইসলামের রাজনীতি অবস্থানটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা শাখা। রাজনীতি ইসলামের একটা গুরুত্বপূর্ণ শাখা। রাজনীতি ইসলামের বাইরে কোনো বিষয় না। ইসলাম একটা মানে মানুষের জীবনের সকল ক্ষেত্রে বিস্তৃত। মানুষের অর্থনীতি, পরিবার নীতি, সমাজনীতি, রাজনীতি, সকল কিছুই ইসলামের এক একটা শাখা। এমন না যে যেমন আমাদের শরীরের মধ্যে হাত পা যেরকম এক একটা অঙ্গ, রাজনীতি একটা অঙ্গ আমাদের গুরুত্বপূর্ণ, এরকম গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এবং আমাদের নবীজি তো রাজনীতি করেছেন, এবং বড় একটা সময় তিনি রাজনীতি করেছেন। এবং সেই ধারাবাহিকতায় আমাদের আলেম ওলামা যারা পীর দরবেশ, সুফি, শাহজালাল ইয়ামেনি বলেন দরবেশ, আমরা কিন্তু তাদেরকে দরবেশ হিসাবে পাঠ করি, কিন্তু তিনি কিন্তু রাজনীতিবিদ ছিলেন এবং তিনি একজন শাসক ছিলেন। তিনি একজন যোদ্ধা ছিলেন, তিনি একজন গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ ছিলেন। তারপরে যে এই খান জাহান আলী, আমাদের এই যে এই খুলনা বাগেরহাট এই অঞ্চলে, তিনি একজন দরবেশ ছিলেন এবং তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, তিনি একজন শাসক ছিলেন। উত্তরবঙ্গে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি একজন শাসক ছিলেন এবং তিনি একজন মানে রাজনীতিবিদ ছিলেন। তো এইভাবে মানে ইসলামে যারা মানে পীর দরবেশ ছিলেন তারা রাজনীতি করেছেন।
আমাদের হাফেজি হুজুর, হ্যাঁ মানে তিনি একজন মানে 80 বছরের বৃদ্ধ, সেই বয়সে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি 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 দাঁড়িয়েছেন। তো রাজনীতি আমাদের আলেম ওলামা চর্চা করছেন, তো তারা যেহেতু মানে ইসলাম যেহেতু তারা প্র্যাকটিস করছেন, তো ইসলামের অংশ হিসেবে তারা রাজনীতি তারা প্র্যাকটিস করেছেন। আচ্ছা, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে জীবন, বিশেষ করে 23 বছরের যে নবুয়তি জীবন, এই নবুয়তি জীবনে 13 বছর উনি মক্কায় ছিলেন এবং মক্কায় উনি দাওয়াত দিয়েছেন মানুষদেরকে। আচ্ছা হ্যাঁ, মক্কার কথা সংক্ষেপে বলি। মক্কার জীবনটা কিন্তু তার রাজনীতির বাইরে ছিল না, কিন্তু ওকে, মক্কায় রসুল দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াতটাও দিয়েছেন মূলত গোত্রের প্রধান যারা ছিলেন, যারা রাজনীতি যারা নিয়ন্ত্রণ করতেন ওই সময় মক্কার, যেহেতু গোত্র প্রধান শাসন ছিল ওই সময়। এই আবু জেহেল, তারপরে তাইফে গিয়েছেন। তাইফে গিয়ে কিন্তু নবীজি মানে সামাজিক স্তরে কিন্তু তিনি দাওয়াত দেন নাই, তিনি দাওয়াত দিয়েছেন মক্কার তাইফের 3টা গোত্র ছিল, 3টা গোত্রের যারা শাসক ছিল সেই শাসকদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, শাসকদেরকে। তারপর মক্কার জীবন শেষ দিকে মদিনা যারা শাসক গোষ্ঠী যারা, তাদেরকে নবীজি দাওয়াত দিয়েছেন, এবং মানে রাজনীতির যে সন্ধি বা কূটনীতির যে সন্ধি এসব তিনি করেছেন। মানে নবীজির মক্কার জীবনটাও রাজনীতির বাইরে ছিল না আসলে। হ্যাঁ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দোয়া করছেন, দোয়ার মধ্যে আবু জাহেল, উমর এবং আরেকজন কার নাম যেন বলছে, মানে 3জনই নেতা ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাদের ইসলাম গ্রহণের আকাঙ্ক্ষায় করছেন, যে কারণ দেখছেন যে রাজনীতি মানে যারা নেতা তারা যদি পরিবর্তন হয়ে যায়, যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তার যারা প্রজা তারাও পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, দিস ইজ পলিটিক্স। তো তার এবং নবীজি দাওয়াতের যারা পাত্র, হ্যাঁ, তারা কিন্তু নেতা ছিলেন, গোত্রের সর্দার, নেতা, প্রধান, তাদের ঘরে ঘরে গিয়ে রসুল দাওয়াত দিন, মানে টার্গেট করে, হ্যাঁ, যে ওই গোত্রের সর্দারকে আমি দাওয়াত দিব। যেমন এই যে ইয়েমেনের যে আবু হুরায়রা, তার যে গোত্রের যে সর্দার ছিলেন দাউসি, নবীজি তাকে দাওয়াত দিয়েছেন। এবং তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন দাউস কবিলার পুরো জনগোষ্ঠী সকলেই একসঙ্গে তার নেতার সঙ্গে মুসলমান হয়ে যায়, এবং সে কবিলার সঙ্গেই আবু হুরায়রা ইয়েমেন থেকে আপনার মদিনায় আসেন। আচ্ছা, তার মানে একসঙ্গে তাবলীগের যে ধারা, নবীজি তাবলীগটা মানে রাজনীতির টার্গেট মূলক একটা কাজ ছিল আর কি বলতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলীগের যে ধারা, মানে তাবলীগ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, এবং মানে একদিকে রাজনীতি করছেন, আবার আম দাওয়াত যেটা সেটাও ছিল। এখন আমাদের এই যে এই অঞ্চলে তাবলীগের যে ধারা, এটা আমি ভিন্ন একটা প্রসঙ্গে যাচ্ছি। এটা একটা কারণ, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে তাবলীগ বলতে তাবলীগ জামাতের যে ধারা, তারা কখনোই রাজনীতিকে তাদের কাজ মনে করে না। হ্যাঁ, তারা শুধুমাত্র তাবলীগই করতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে দিতে মানুষের মধ্যে পরিবর্তন আসবে, মানুষই সমাজ পরিবর্তন করে ফেলবে। কোনো ধরনের রাজনীতি, হাঙ্গামা টাঙ্গামা, এই মিছিল মিটিং, সভা সমাবেশ, এগুলোর কোনো দরকার নেই। তো তাইলে তো রাসূল আপনি যেটা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল রাজনৈতিক। আচ্ছা, সুন্দর কথা বলেছেন। আমি এখানে বলছি, তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, এটা হয়তো অনেকে জানে না, হয়তো তার জীবনে পাঠ করতে গেলে আপনি দেখবেন যে তিনি কিন্তু রাজনীতি করেছেন, এবং মানে রাজনীতির গুরুত্বপূর্ণ জায়গা তিনি ছিলেন। আচ্ছা, আমাদের উপমহাদেশের তিনি ছিলেন আপনার দেওবন্দে, তিনি শাইখুল হিন্দের ছাত্র ছিলেন দেওবন্দে। তার জন্ম হচ্ছে 1885 সালে, আর ইন্তেকাল হচ্ছে 1944 সালে। তিনি দেওবন্দে তিনি দাওরাত হাদিস পড়েন 1908 সালে। এবং মজার ব্যাপার সেটা হচ্ছে, দেওবন্দে তার শিক্ষক শাইখুল হিন্দ, তিনি ব্রিটিশ বিরোধী একজন আন্দোলনের একজন মানে মুজাহিদ ছিলেন। এবং 1908 সালে ইলিয়াস কান্দলবীর সহপাঠী ছিলেন হচ্ছে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তারা একসঙ্গে তারা দাওরাত হাদিস পড়েছেন। আচ্ছা, তারপরে ইব্রাহিম বালিয়াউবি, তারপরে আপনার শাইখুল আদব এজাজ আলী, এনারা 4জন আপনার ক্লাসমেট 1908 সালে দেওবন্দে। এবং দেওবন্দে শাইখুল হিন্দের কাছে ইলিয়াস কান্দলবী তিরমিজি এবং বুখারী পড়েন। তখন শাইখুল হিন্দ আপনার দেওবন্দে একাই তিনি বুখারী এবং তিরমিজি পড়াতেন। আচ্ছা, তারপরে 1909 সালে, মানে হচ্ছে পরবর্তী বছর
দেওবন্দের পাগড়ি প্রদান অনুষ্ঠানটা হয়। তো সেই পাগড়ি প্রদান অনুষ্ঠানেও ইলিয়াস কান্দলবি অংশগ্রহণ করেন এবং সে বছর শায়খুল হিন্দ যেটা করেন সেটা হচ্ছে তিনি জিহাদে বায়াত নেন তিনি, এবং সেই জিহাদের বায়াত ইলিয়াস কান্দলবিও তিনিও মানে বায়াত হন, জিহাদের বায়াত হন। তারপর যখন তিনি আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তহবিল মানে ঘোষণা করলেন, তখন ইলিয়াস কান্দলবি 1912 সালে বিয়ে করেন। 1912 সালে বিয়ে করার পরে তার স্ত্রীর মোহরানার যে স্বর্ণ অলংকার এবং তার কাছে মানে সংরক্ষিত যে সম্পদ সব তিনি শায়খুল হিন্দের যে জিহাদি ফান্ড সেখানে তিনি আপনি দান করে দিয়ে দেন, স্বামী স্ত্রী উভয়ই। আচ্ছা আচ্ছা, মানে শায়খুল হিন্দের প্রতি এতটা মানে ফেদা ছিলেন। তারপরে 1915 সালে যখন শায়খুল হিন্দ আপনার রেশমি রুমাল যে আন্দোলনটা একটু বিখ্যাত একটা মানে ব্রিটিশদের মানে আত্মা কাঁপানো একটা আন্দোলন হয়, একটা রেশমি রুমাল আন্দোলন। এই আন্দোলনের একজন মানে সহযোদ্ধা বা সহকর্মী ছিলেন ইলিয়াস কান্দলবি। আচ্ছা, আপনার ভারত থেকে একটা হজের কাফেলা যায়, আপনার 1914 সালে আপনার বিশ্বযুদ্ধ শুরু হয়। তো 15 সালের যে হজ কাফেলা, এই হজ কাফেলায় শায়খুল হিন্দের সঙ্গে আপনার ইলিয়াস কান্দলবিও তার সহযাত্রী হয়ে তিনিও হজে যান, এবং এই পুরো হজটা ছিল হচ্ছে একই সঙ্গে মানে হজের সফর এবং রেশমি রুমাল আন্দোলনের একটা মানে গুরুত্বপূর্ণ কাজ ছিল। মক্কায় গিয়ে আপনার তুর্কি যে এই ছিল আপনার গভর্নর ছিল গালিব পাশা, তার সঙ্গে মিটিং করেন এবং সেই মিটিং করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়ে যান। তো সেখান থেকে ইলিয়াস কান্দলবি একা তিনি দেশে ফিরে আসেন, কারণ তিনি আপনার মানে কাগজে কলমে তিনি ছিলেন না, সহযোদ্ধা ছিলেন, শায়েখ হিসাবে তার সঙ্গে সবসময় তিনি ছিলেন। এবং মাদানী রহমতুল্লাহ আলাইহি তো তার সঙ্গে যান, শায়খুল হিন্দের সঙ্গে যান, তিনিও আপনার মাল্টায় যান, 4 বছর বন্দী থাকেন মাল্টায়। শায়খুল হিন্দ এবং মাদানী রহমতুল্লাহ আলাইহি তারা 4 বছর মাল্টায় থাকেন। আর ইলিয়াস কান্দলবি তিনি দেশে ফিরে আসেন এবং 1926 সালে তিনি আপনার তৃতীয় হজ করতে যান, 26 সালের মে মাসের দিকে আর কি, মে প্রায় 5 মাস, নভেম্বরের দিকে তারা ফিরে আসেন হজ থেকে। ডিসেম্বর 1927 সাল থেকে তিনি তাবলিগ জামাটাকে তিনি শুরু করেন। মানে তৃতীয় হজ থেকে তার মূলত তাবলিগের যে একটা কনসেপ্ট এটা তার মধ্যে মাথার মধ্যে আসে এরকম। তো একটা কথা হচ্ছে ইলিয়াস কান্দলবির ক্লাসমেট যেহেতু মাদানী রহমতুল্লাহ আলাইহি এবং তিনি রাজনীতি করতেন। আর তাবলিগ জামাতের প্রথম যে ইজতেমাটা হয় 1941 সালে, সেই ইজতেমাতেও আপনার জুমার নামাজ বয়ান করেছেন মাদানী রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেবের ক্লাসমেট তিনি। এবং শেষ সময় পর্যন্ত মাদানী রহমতুল্লাহ আলাইহির যে কাজ ইলিয়াস সাহেব বলতেন এটা আপনার আবৃত্তির মধ্যে আছে। তিনি তার জীবন শেষ মুহূর্তে বলতেন যে আমার যদি তাবলিগের যে ব্যবসা এটা যদি না থাকতো, আমি মাদানীর সঙ্গে তার কাজ আমি করতাম, মানে তার সঙ্গে আমি কংগ্রেসে আমি কাজ করতাম, তাকে আমি সাহায্য করতাম। মানে দিন বিজয়ের যে মেহনত, হিন্দুস্তানে দিনে পতাকা উড্ডীন করার যে মেহনত, আমি তার সেই সংগ্রামের একজন সহযোদ্ধা হয়ে আমার শায়েখের যে মানে স্বপ্ন সেটাকে আমি বাস্তবায়ন করার জন্য একটা সুযোগ আমি মানে বেছে নিতাম। আচ্ছা, তো সেটাই প্রশ্ন, তাইলে বর্তমান সময়ে তাইলে এটা কেন কিন্তু তার মানে যদি 1908 থেকে ধরি, 8 থেকে নিয়ে আপনার 15 পর্যন্ত মোটামুটি 7-8 বছর তিনি সক্রিয়ভাবে তিনি রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত শায়খুল হিন্দের সঙ্গে। এবং শেষ মুহূর্তেও তার সাগরেদ এবং তার ক্লাসমেট মাদানীর সঙ্গে তিনি আকাঙ্ক্ষা ব্যক্ত করতেন যে আমি তার মানে সহযোদ্ধা হতে চাই আমি। সেটা আমি তাহলে পরবর্তীতে এটা আর কেন হইল না? পরবর্তী এটা তো আসলে তাবলিগের যারা মুরব্বী তারা ভালো বলতে পারবেন। আপনার কি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে 1947 সালে যে একটা দেশ বিভাগের একটা ব্যাপক সংঘাত হয়, মোটামুটি 10 লাখের মতো মানুষ মারা যায় দাঙ্গায় দেশ বিভাগের সময়। বিপুল সংখ্যক হিন্দু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায় এবং ট্রেন বোঝাই করে মানুষজন যাওয়া আসা করতো। ওই সময়টায় নিজামুদ্দিন মার্কাজের আশপাশেও ব্যাপক দাঙ্গা হয় এবং ওই সময় মাদানী রহমতুল্লাহ আলাইহি যেহেতু ইলিয়াস সাহেবের ক্লাসমেট, তিনি নিজামুদ্দিনকে তিনি পাহারা দেন। মানে তার যেহেতু তিনি কংগ্রেসের লোক ছিলেন, এজন্য হিন্দুরা তার কারণে এবং আপনার মাওলানা আজাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তাদের কারণে তারা যে সমস্ত জায়গায় মানে পৃষ্ঠপোষকতা করতেন সেই জায়গাগুলো মোটামুটি অক্ষত ছিল। তো সেই সূত্রে নিজামুদ্দিন মার্কাজটা অক্ষত থাকে। তো মানে 47-এর পরে 47-এ একটা ব্যাপক একটা ট্রমার শিকার হন সবাই। তখন সম্ভবত একটা বিপুলের ধাক্কা আসে, ওই ধাক্কায় বোধ হয় সম্ভবত মানে রাজনীতির পুরো বিষয়টাকেই তারা মানে এড়ানোর চেষ্টা করেন। এটা একটা বিষয় এটাও হতে পারে, একদিকে থানবী একদিকে মাদানী একটা ইখতিলাফের একটা বিষয় ছিল। আর যেহেতু তাবলিগের মধ্যে যেহেতু মাদানী থানবী উভয় সিলসিলায় যেহেতু সক্রিয় ভিতরে,
আলেমদের এই বিভেদটা যেন ভিতরে যেন না আসে, যেহেতু সাধারণ মানুষের একটা আন্দোলন, সমাজের জন্য একটা সাময়িক একটা পদক্ষেপ হিসাবে এটা স্থগিত করেন সম্ভবত, এটা আমার অনুমান বললাম। আচ্ছা, আপনি তো সাংবাদিক, সাংবাদিক ঠিক না, সংবাদকর্মী, সংবাদকর্মী। সহ সম্পাদক, তো লেখালেখি আপনার কাজ বা লেখালেখি সংক্রান্ত, তো এই মাদ্রাসার তলাবা বা মাদ্রাসা থেকে যারা লেখালেখি করে তাদের, এখন যারা লেখালেখি করছে ভবিষ্যতে আরও করবে, তো তাদের যে লেখালেখির যে ধারা বর্তমানে চলছে, আপনার কি মনে হয় যে এই ধারা আরও খুব বেশি দিন চলতে পারবে, নাকি এখন যেভাবে নাকি চেঞ্জ হচ্ছে সৃষ্টিশীলতার বা সৃজনশীলতার যে ধারা মানুষের প্রকাশের, মানে নিজের মনে বা প্রকাশের যে ধারা, এটা খুব বেশি দিনকে আসলে এই লেখালেখির মাধ্যমে প্রকাশ করা সম্ভব, নাকি কিছুদিন পরে এটা অন্য কোনো মাধ্যম চলে আসবে, যেমন নাকি ভিডিও করা, হ্যাঁ হ্যাঁ, বা ছবি করা বা অন্য অন্য যে কোনো মাধ্যম, এবং এবং আমাদের যে বই লেখার যে ট্র্যাডিশন, হ্যাঁ, বই প্রকাশ করার যে ট্র্যাডিশন, সেইটা কি আসলে চেঞ্জ হয়ে যাবে কি না, সেটার জায়গায় ভিডিওর স্ক্রিপ্ট লেখা, এরপরে হচ্ছে সিনেমার স্ক্রিপ্ট লেখা, নিজেরা অ্যানিমেটেড কিছু তৈরি করা, তো সেইটা এই জায়গাটা দখল করবে কিনা সৃজনশীলতার যে, এবং সেইটা যদি দখল করে তাহলে আসলে কওমি মাদ্রাসার এই তরুণদের স্থান আসলে কোথায় হবে, তারা কোন মাধ্যমে, তারা এই লেখালেখির ময়দানে ঢুকতে ঢুকতে অলরেডি লেখালেখির যে ধারা সেটা চলে গেছে, তো তারা কেবল যদি ঢুকে এখানে আইসা দেখবে যে তারা দা এন্ডিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছে, খেলা এত খরচ হয়ে গেছে, এখন হচ্ছে যে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেই সময় তারা আইসা ফুটবল নিয়ে মাঠে আসছে, তো এখন আর ফুটবল খেলার সময় না, এখন নতুন আরেকটা খেলা শুরু হয়ে গেছে অলরেডি, তখন এই সময়ে যদি তারা আইসা লেখালেখি শুরু করে তো তারা তো ওই খেলায় আর করতে পারবে না, তো তাদের জন্য আসলে কি আপনার মানে পর্যালোচনা কি আসলে, তারা কি আসলে লেখালেখিটা হ্যাঁ, আসলে বর্তমান যে আধুনিক যে মাধ্যমগুলো আসছে, এআই চলে আসছে, এআই চলে আসছে, এআই অ্যানিমেশন, এআই দিয়ে অনেক কাজ সামনে, লেখালেখি, তো এটা বর্তমান সময়ের সংযোজন, তো এটাও চলবে এবং এক্ষেত্রেও অংশগ্রহণটা জরুরি, একটা সময়ের মাধ্যম হিসাবে, সময় প্ল্যাটফর্ম হিসাবে। আগের যুগে কিন্তু লেখালেখি ছিল না এরকম, ইসলাম পূর্ব যুগে তখন অল্প মানুষই লিখত, তখন মানুষ মুখে মুখে মুশায়রা করতো, মুশায়রা কবিতার যে বাকযুদ্ধ, কাব্যযুদ্ধ, এটা ওই সময় করতো মানুষ। পরবর্তীতে মানুষজন ছন্দবদ্ধভাবে লেখালেখি শুরু করলো, পরে গদ্য আসে, এখন মোটামুটি সেগুলো ভিডিও হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে, এই সময় এসে লেখালেখির কোর্স কইরা লেখালেখির যে মূল যে সত্তা, সেটা আবহমান কাল ধরে চলতে থাকবে, সেটা আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। এবং লেখালেখিটা ইসলামের একটা মানে গুরুত্বপূর্ণ একটা ইবাদতের মধ্যে একটা অংশ বলতে পারেন, কারণ আল্লাহ রাসূলের কাছে প্রথম যে ওহীটা আসে সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাযী আল্লামা বিল কলাম, তুমি পড়ো, তুমি পাঠ করো, এবং কলম দিয়ে লেখার বিষয়টা ওখানে আপনার বলা হয়েছে। আল্লাহ রাসূল কিন্তু পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না, তো মুফাসসিররা বলেন যে এই সম্বোধনটা হচ্ছে, যেহেতু কোরআনটা সকল মুসলমানই এখানকার মুখাতাব বা সম্বোধন পাত্র, এই জন্য সবাই পড়বে এবং লিখবে, এবং এটা হচ্ছে এই চলমান যে সভ্যতা, এই সভ্যতার মূল একটা মানে মাধ্যম হচ্ছে লেখালেখি, এটা চলবে। মানে আধুনিক বিশ্ব আপনার মানে ভিডিও এত অগ্রসর হওয়ার পরেও লেখালেখি কিন্তু আপনার বন্ধ হয়নি, ইউরোপ আমেরিকাতে চলছে, এবং এটা চলবে এটা। আর সময়ের যে সংযোজন, এখানেও আপনার মানুষজন তো লেখালেখি খুবই কম পড়ে, মানুষকে কানেক্ট করার যে মাধ্যমগুলো, সেখানে অংশগ্রহণটা জরুরি। বর্তমানে এআইটা যেহেতু আসছে, তো এআইটাও ব্যাপকভাবে ব্যবহার করাটা জরুরি, এবং এআই কোর্স হওয়াটা খুব জরুরি বর্তমানে। লেখালেখির কোর্সের চাইতে সাংবাদিকতা কোর্সের চাইতে এআইটা জরুরি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামে নারীর যে অবস্থান, ইসলামে নারীর অবস্থান যেটা, সেটা ইসলামের মধ্যে একরকম,
আর বাঙালি মুসলমানের মধ্যে যে নারীর যে অবস্থান সেটা আরেক রকম। তো আপনার কি মনে হয় যে ইসলামে নারীর যে যে অবস্থান ইসলাম নারীকে রাখছে, আপনার কি মনে হয় যে বাঙালি মুসলমানের কাছে নারী আসলে ইসলামের চাইতেও বেশি কনজারভেটিভ? আসলে বাঙালি মুসলিম বললে এটা মানে মদিনার বা নবীজির সময়ের যে কোরআনের আলো নিঃসৃত যে একটা জাতি গোষ্ঠী যেটা গড়ে উঠেছিল, হ্যাঁ, সেটা মূলত আসলে হবে না। কারণ আমাদের এখানে হচ্ছে মিশ্র ধারণা, মিশ্র বংশ, মিশ্র ধ্যান ধারণা, মিশ্র সংস্কৃতি সব মিলিয়ে, যার ফলে এটাকে এককভাবে মানে ইসলামের উপরে দায়টা দেওয়া ঠিক না আসলে, এবং মুসলমানদের উপর দায়টা দেওয়া আসলে ঠিক না। কারণ আমাদের এখানে বিপুল সংখ্যক মানুষ হচ্ছে ধর্মান্তরিত মুসলিম, মানে আগে ছিল হিন্দু বা বৌদ্ধ বা পৌত্তলিক জনগোষ্ঠীর, পরবর্তীতে মুসলিম দরবেশদের মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো কালচারালি কিন্তু এখনও আমাদের এখানে আমাদের মুসলিম মনস্তত্ত্বে বিপুল পরিমাণে আগেকার যে পৌত্তলিক যে ধারণাগুলো সেগুলো আপনার রয়ে গেছে এখনও আমাদের বিয়ে শাদী, পরিবার, এ সমস্ত জায়গায়, আমাদের উৎসবে। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে আমাদের এখানে একটা বড় একটা সময় ব্রিটিশরা শাসন করে। আর ব্রিটিশরা ছিল আমার খ্রিস্টান ছিল কিন্তু, এবং খ্রিস্ট ধর্মে বর্তমানে কিন্তু যদিও শিল্প বিপ্লবের কারণে এবং আপনার প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানে বিপুল পরিমাণ পুরুষ সৈনিক মারা যায়, তখন তারা আপনার শিল্প কারখানাগুলো সচল রাখার জন্য, যেহেতু পুরুষেরও দুটো হাত নারীরও দুটো হাত, যে পুরুষ নারীকে সমান করে তারা এটাকে উপস্থাপন করে নারীদেরকে তারা বাজারে নিয়ে আসে, কলকারখানায় তারা নারীদেরকে নিয়ে আসে। কিন্তু তার আগে কিন্তু ইউরোপেও নারীদেরকে আপনার মানে খুবই অচ্ছুত একটা দৃশ্যে দেখা হতো। হ্যাঁ, হ্যাঁ, এবং মানে হিন্দু ধর্মে এবং কোরআনের তাফসির খুলে আপনি দেখবেন যে ইসলামেও কিন্তু সেটাকে ব্যাপকভাবে আপনার নিন্দা করা হয়েছে। এবং নবীজি আল্লাহ রসুল মক্কায় বা মদিনায় স্বাভাবিকভাবেই মসজিদের মধ্যে নারীরা আসতেন এবং নারীদেরকে নিয়ে রসুল মজলিস করতেন, চলাফেরা করতেন, কথাবার্তা বলতেন, নারীরা যুদ্ধেও অংশ নিতেন, মানে পুরুষের সঙ্গে নারীরা ছিল। হ্যাঁ, এবং ইসলামের সেটাই হচ্ছে মূল অবস্থান নারীর সম্পর্কে। আমাদের এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এক তো মানে পৌত্তলিক যে সংস্কৃতি সেটা মানে এখনও পর্যন্ত মানে আমরা বহন করছি আমাদের সমাজে, নামটা হচ্ছে ইসলামের, যেহেতু আমরা ধর্মান্তরিত মুসলিম। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে খ্রিস্টানদের মাধ্যমে যে ইউরোপের যে নারীর প্রতি যে ধ্যান ধারণা সেটাও এখানে বিপুল পরিমাণে এখানে মানে চলে আসে। তো আগেকার মানে সাবেকি যে পৌত্তলিক যে সংস্কৃতি সেটা এবং মানে ইউরোপীয় যে নারীদের প্রতি যে একটা মানে তুচ্ছ একটা দৃষ্টিভঙ্গি সেটার একটা মিশ্রণ এখানে একসঙ্গে আপনার মানে মুসলিম শিরোনামে, এটাকে আমি মানে মুসলমানদের সৃষ্ট বলবো না, যেহেতু ইসলামটাও যেহেতু এখানে পরবর্তীতে একরকম মানে আমাদের মধ্যে আমরা ইসলামটাকে ইবাদতমূলক কিছু কাজ করি, কালচারালি কিন্তু আমরা অনেক কিছুই আপনার হিন্দু বা আপনার খ্রিস্টান সেগুলোকে সামাজিকভাবে আমরা বহন করছি। আচ্ছা, এখানে আপনাকে একটা মজার কথা বলি, গায়রতের কথা বলি, সেটা হচ্ছে ফেসবুকে আমি কিছু আচ্ছা আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, তবে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে 2-1 বছর আগে ফেসবুকে একটা ফটো কার্ড দেখলাম, সেখানে কোনো এক ফটো কার্ডটা এরকম লেখা সেখানে যে আমার বন্ধুদের কাছে আমার স্ত্রী আমার বন্ধুদের সামনে আসবে তো দূরের কথা, আমার বন্ধুদের সামনে আমি আর আমার স্ত্রীর নামও উচ্চারণ করব না। হ্যাঁ, এইটাই হচ্ছে গায়রত, নিচে লেখা যে এটাই হচ্ছে গায়রত, দিস ইজ গায়রত। হ্যাঁ, তো এখন বন্ধুদের সামনে স্ত্রীর নাম না বলা, এটা কিন্তু ইসলামিক গায়রত, ইসলামিক পেজ থেকে এটাই করা হয়েছে। তো এখন কথা হচ্ছে এটা আসলে কি ইসলামী গায়রত, বা স্ত্রীর নাম না নেওয়া বন্ধুদের সামনে, কি হোয়াটস দ্য ম্যাটার ইন দ্য আচ্ছা, এটা তো আলোচনা করলে তো করা যায়, আলোচনা না করে আমি সাজেস্ট করব যে মানে নবীজির যে জীবনী গ্রন্থ যেগুলো আছে, আচ্ছা সিরাতের যে বইগুলো আছে এগুলো পড়বেন। আচ্ছা, কেন পড়বো সেগুলো আমি পড়ার দ্বারা কী করবো, মানে সেখানে আয়েশা বলা হয়েছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বইলা সম্বোধন করছে কিনা, মানে যেহেতু মানে ইসলামে নারীকে কোথায় রাখা হয়েছে সেটা
সবচেয়ে উত্তমভাবে সিরাতের গ্রন্থের মধ্যে উপস্থিত বা বিদ্যমান। কোরআনেও কিন্তু মানে এক জায়গায় পাশাপাশি এরকম বলা হয়েছে। একবার মানে নারী সাহাবীরা আসলেন যে কোরআনে তো সব জায়গায় শুধু পুরুষদেরকে সম্বোধন করা হয় যে আইয়ুহাল্লাযিনা আমানু, কিন্তু আমরা যে নারী যারা রয়েছে নারীদেরকে তো কিছু বলা হয় না। হ্যাঁ, তখন আপনার 22 পারা প্রথম পৃষ্ঠা একটা আয়াত আছে, ইন্নাল মুসলিমিন আল মুসলিমাত ওয়াল মুসাদ্দিকিন আল মুসাদ্দিকাত, এটা অবতীর্ণ হয়। এটা দেখানোর জন্য যে পুরুষের পাশে নারী, নারীর পাশে পুরুষ, হ্যাঁ, এবং এটার জন্য হচ্ছে পর্দা। নারী প্রধানত তার কর্মস্থল বা তার সমাজ যাপনের মূল কেন্দ্র তো বাসা, ঘরে থাকবে, প্রয়োজনে সে বাহিরে আসবে, এবং বাহিরে আসলেও তার যে স্বাতন্ত্র্য। নারীত্ব, যে তার নারীত্বটাকে সে আবৃত রাখবে। এভাবে সে পুরুষের সঙ্গেও সে চলবে, আসবে, মিশবে, সমাজে যাতায়াত করবে। তো অন্তপুরবাসিনী তাকে বানাতে চাচ্ছেন না আপনি? তো পুরখা জিনিসটাই তো একটা মানে ভ্রাম্যমান একটা অন্তঃপুর। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা বোরখা জিনিসটাই তো হচ্ছে আপনার একটা ভ্রাম্যমান একটা অন্তঃপুর আর কি। আপনাকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে তো বোরখাটা কেন আসলে? না না, বোরখাটা আপনি ঘরে যখন থাকছেন তখন আপনি স্বাভাবিক ড্রেসে থাকবেন। হ্যাঁ, যখন আপনি বাইরে বের হবেন সমাজে, তখন আপনি মানে মোবাইল ঘরটাকে আপনি নিয়ে চলবেন, মোবাইল অন্তপুর। ভ্রাম্যমান। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আরেকটা মজার কথা বলি আমি, সেটা হচ্ছে একবার আমি ফেসবুকে লিখলাম যে নারীদের পর্দার জন্য আসলে বা তাদের সম্ভ্রম ঠিক রাখার জন্য পাবলিক বাসের চাইতে তারা স্কুটি নিয়ে চলাফেরা করলে, এটা আপনি মনে আছে কিনা? তো সেখানে একজন লিখলো যে না না, স্কুটিতে চলাচল করা যাবে না, স্কুটিতে চললে কি হবে, তারা যদি বোরকা পরে বের হয় তাহলে তাদের দর্শনীয় যে স্থান সেগুলো আর দেখা যাবে, সেগুলো দৃশ্যমান হয়ে উঠবে। ভাই এখন আসলে আসলে এখানে পুরো পর্দাটা কার? এখানে তো পর্দাটা আসলে দ্বিপাক্ষিক, পর্দাটা হচ্ছে দ্বিপাক্ষিক বিষয়। পর্দা পুরুষের জন্য পর্দার বিধানটা আছে কোরআনে, নারীর জন্য পর্দার বিধানটা আছে। হ্যাঁ, তো আপনি যা কথা আপনি বললেন যে দেখা যায়, তো সে দেখবে কেন? দেখবে কেন? একটা মেয়ে পর্দা বোরকা পরে বের হয়েছে, সে তো সালা পরে আর বের হতে পারবে না। তারপরে সে স্কুটি চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে, সে যদি রাস্তা দিয়ে হাইটাও যায় তাহলে তো বাতাস আসলে দৃশ্যমান হবে। তোমার কি তোমার মানে এখন পজিশনটা কি? তুমি দেখতেই থাকবা না তুমি পর্দা? এজন্য ইসলামে মানে কথা আর লম্বা না করি, জি, আমাদের মানে কোরআনের প্রথম আয়াত এবং শব্দ হচ্ছে এটাই যে তোমরা পড়ো। তো যদি ইসলামকে যদি পাঠ করা হয় বা যদি পড়া হয়, তখন এ জাতীয় যে কথাবার্তা বা মানে ধারণা অনেক কিছুই এমনিতেই মানে কেটে যায়। আচ্ছা সাদ ভাই, আপনার সঙ্গে অনেকক্ষণ কথা হলো, এখন লাস্টে আপনি আপনার অডিয়েন্সদের জন্য, আপনার দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য কি বলবো, আমি তো আসলে কথক না। আচ্ছা, আমি ধানমন্ডি দিয়ে যাওয়া আসা করি আমার বাসা থেকে অফিসে, যাতায়াতের পথের মধ্যে আমরা ধানমন্ডি লেকের পাড়ে গরিবের পডকাস্টে বসলাম। তো কিছু কথাবার্তা বলে ভালো লাগলো, আচ্ছা, কিছু আমি মানে শুনলাম, শিখতে পারলাম। তো যেহেতু আমি কথক না, আমি সাধারণ একজন পাঠক এবং একজন শ্রোতা। আচ্ছা, তো সেই হিসাবে আমার কথার মধ্যে কিছু ভুল থাকবে, আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং গরিবের পডকাস্টের সঙ্গে থাকবেন, যাতে গরিবের পডকাস্টে আপনাদের জন্য আর নতুন নতুন এপিসোড নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।